এখন আমরা জানবো স্টেক হোল্ডার রেজিস্টার জিনিসটা কি সেটা নিয়ে। প্রত্যেকটা প্রজেক্টে অনেক স্টেক হোল্ডার থাকেন। এখন এই স্টেক হোল্ডারদের সবার নাম এবং তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন মুখস্থ রাখা এটা প্রজেক্ট ম্যানেজারের পক্ষে সম্ভব না। এজন্য আমরা প্রজেক্ট ম্যানেজাররা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে এই স্টেক হোল্ডারদের সবার নাম এবং তাদের ব্যাপারে বিস্তারিত একটা লিস্ট আকারে একসাথে সংগ্রহ করে রাখি এবং এইটা আমরা বিভিন্ন সময়ে প্রজেক্ট চলাকালে আমরা আপডেট করতে থাকি, কাউকে অ্যাড করি, কাউকে রিমুভ করি। তো এই যে লিস্টটা, স্টেক হোল্ডার্সদের লিস্ট, এইটার নামই হচ্ছে স্টেক হোল্ডার রেজিস্টার। অনেকটা ওই যে রেজিস্টার বই দেখছেন না, রেজিস্টার বইয়ের মধ্যে থাকে না এক একজন মানুষের ব্যাপারে বিস্তারিত, লাইক স্টুডেন্ট রেজিস্টার, এখানে স্টুডেন্টদের ব্যাপারে প্রত্যেকের নাম, কোথায় পড়ে, কোন সাবজেক্টে পড়ে, কোন ইত্যাদি নিয়ে লেখা থাকে। সো স্টেক হোল্ডার রেজিস্টার এই ধরনের একটা রেজিস্টার, বাট এটাতে কিছু স্পেসিফিক ইনফরমেশন থাকে। সেগুলো কি দেখেন, স্টেক হোল্ডার রেজিস্টার হচ্ছে আ লিস্ট অফ প্রজেক্ট স্টেক হোল্ডার্স দ্যাট ইনক্লুড, এক নম্বর হচ্ছে কি আইডেন্টিফিকেশন, মানে যেটার মাধ্যমে আপনি ওই স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করতে পারেন। সেটা কি হইতে পারে, যেমন নাম হইতে পারে, তার কোম্পানির আইডি হইতে পারে, কোন ডিপার্টমেন্টে জব করে, এগুলো হইতে পারে। এরপরে কি থাকবে, অ্যাসেসমেন্ট, তার ব্যাপারে আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনার অ্যাসেসমেন্টটা কি, যে তিনি আসলে কি এক্সপেক্ট করেন, তার মেজর এক্সপেকটেশনসগুলি কি কি, তার কতটুকু ইনফ্লুয়েন্স করার ক্যাপাসিটি আছে প্রজেক্টের সাকসেস এবং ফেইলিওরের উপরে। 3 নাম্বার হচ্ছে ক্লাসিফিকেশন, মানে হচ্ছে এই যে অনেক স্টেক হোল্ডার্সরা থাকে না, এই স্টেক হোল্ডার্সদেরকে সিঙ্গেল ওয়েতে তো আপনি ম্যানেজ করতে পারবেন না, এই জন্য এদেরকে গ্রুপ করতে হয়, ক্যাটাগরাইজ করতে হয়, বিভিন্নভাবে সেটা করা যায়, ইন্টারনাল, এক্সটার্নাল ইত্যাদি বিভিন্ন ওয়েতে করা যায়। সো এই কোর ইনফরমেশনগুলি লাগে, এর বাইরেও থাকতে পারে। এটা স্টেক হোল্ডার্স রেজিস্টার আসলে আপনি কতটুকু করবেন, কি কি ইনফরমেশন রাখবেন, সেটা প্রজেক্ট টু প্রজেক্ট এবং কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, এটা ডিপেন্ড করে প্রজেক্ট ম্যানেজারের উপরে। এতক্ষণ তো থিওরি জানলাম, চলেন এবার আমরা বাস্তবে একটা প্রজেক্ট স্টেক হোল্ডার রেজিস্টার দেখি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা লিঙ্ক দেয়া আছে, এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা প্রজেক্ট স্টেক হোল্ডার রেজিস্টার পাবেন। আমি আপনাদের জন্য বানিয়ে দিয়েছি ফ্রিতে, ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারেন, আপনি আপনার নিজের জন্য ব্যবহার করতে পারেন। লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই ফাইলটাতে নিয়ে আসবে। এখানে প্রথমে রেডমি ফরেস্ট, এখানে ডিটেলস বলা আছে যে স্টেক হোল্ডার রেজিস্টার কি এবং এই ফাইলটা আপনি কিভাবে ব্যবহার করবেন। এবার আসেন, আপনি যদি স্টেক হোল্ডার রেজিস্টার এই জায়গাটাতে ক্লিক করেন, এই শিটটাতে, তাহলে দেখেন প্রথমে হচ্ছে আইডেন্টিফিকেশন ইনফরমেশন, এর আন্ডারে কি কি আছে দেখেন, নেম, অর্গানাইজেশনাল পজিশন, লোকেশন, কন্ট্যাক্ট ডিটেলস, রোল ইন দ্য প্রজেক্ট, স্টেক হোল্ডারের আইডি। এখন চলেন আমরা একটা দেখি। প্রথমটা, এখানে নাম হচ্ছে কি মোহাম্মদ শাহরিয়ার, অর্গানাইজেশনাল পজিশন কি, তিনি অর্গানাইজেশনের চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার। তারপরে তার লোকেশন, তিনি হেড অফিসে থাকেন। তার কন্ট্যাক্ট ডিটেলস, তার ইমেইল অ্যাড্রেস কি, ফোন নাম্বার কি। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রজেক্টে তার রোলটা কি, এইটা আপনার ইভেন অর্গানাইজেশনাল পজিশনের চাইতেও অনেক সময় গুরুত্বপূর্ণ। বাট হ্যাঁ, আপনি দুইটাই রাখবেন, কারণ হচ্ছে আপনার প্রজেক্টে তার রোল দিয়ে বুঝবেন যে এই প্রজেক্টে তার কাজটা কি, আর ওভারঅল তার পজিশনটা কি অর্গানাইজেশনের ভিতরে, সেটা আপনি জানতে পারবেন হচ্ছে যে এই যে অর্গানাইজেশনাল পজিশন কলামের আন্ডারে। রোল অন দ্য প্রজেক্ট কি, প্রজেক্ট স্পন্সর, তারপর আপনি স্টেক হোল্ডার আইডি দিলেন। এখানে সবসময় এতগুলি ইনফরমেশন লাগবে এমন কোনো কথা নাই। মোস্ট কমনলি আপনার ফোন নাম্বার নাও লাগতে পারে, বা লোকেশন আপনার রাখতেও পারেন, নাও রাখতে পারেন। সো ডিপেন্ডস, বা এর চাইতে বেশিও আপনার দরকার হইতে পারে। বাট অ্যাজ আই সেড, প্রজেক্ট টু প্রজেক্ট এবং প্রজেক্ট ম্যানেজার টু প্রজেক্ট ম্যানেজার, অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, এটা ভিন্ন রকমের হইতে পারে। এরপরে আসেন আমরা সেকেন্ড যে ক্যাটাগরির ইনফরমেশনটা থাকবে সেটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট ইনফরমেশন। এখানে আপনার প্রজেক্ট ম্যানেজার হিসেবে তার ব্যাপারে কিছু অ্যাসেসমেন্ট আপনার থাকবে। সো এই অ্যাসেসমেন্টটা অনেক সময় দেখা যায় যে একটু কনফিডেন্সিয়ালও থাকে। সো আপনার স্টেক হোল্ডার রেজিস্টার সব সময় যে সবাইকে আপনি দেখাবেন তাও না, এটা প্রয়োজন হলে আপনি শুধু আপনার নিজের কাছে রাখতে পারেন। এক্ষেত্রে প্রথম যেই রোটা, তার ক্ষেত্রে কি মেজর এক্সপেকটেশন কি, রিডিউস মিন টাইম টু ডিটেক্ট ফর সিকিউরিটি ইনসিডেন্টস,
রেগুলেটরি কমপ্লায়েন্স। বাই দ্য ওয়ে, প্রজেক্টটা হচ্ছে কি আপনার সক ইমপ্লিমেন্টেশন বা সিকিউরিটি অপারেশন সেন্টার ইমপ্লিমেন্টেশন একটা প্রজেক্ট। সো এখানে কি করতেছেন, তার উদ্দেশ্য কি, যে এই যে সাইবার সিকিউরিটি অ্যাটাকগুলা যে হয়, এই অ্যাটাকগুলা যেন খুব দ্রুত আইডেন্টিফাই করা যায়, এটা হচ্ছে তার কি এক্সপেকটেশন প্রজেক্ট থেকে। তারপর কি পটেনশিয়াল টু ইনফ্লুয়েন্স, তার ইনফ্লুয়েন্স অনেক হাই। কেন? তিনি হচ্ছেন প্রজেক্টের স্পন্সর, তার মানে ফান্ডিং কে দিচ্ছেন, ফান্ডিং আসতেছে প্রজেক্ট স্পন্সরের মাধ্যমে। সো তিনি ইচ্ছা করলে ফান্ডিং বন্ধ করে দিতে পারেন, তিনি ইচ্ছা করলে প্রজেক্ট ক্যান্সেল করে দিতে পারেন। সো তার ইনফ্লুয়েন্সটা খুবই হাই থাকবে। এরপরে আসেন ফেস অফ। আচ্ছা, এখানে ফেস কথাটা আসলে ঠিক হবে না, কারণ আমরা ফেস জিনিসটাকে যেভাবে ডিফাইন করছি সেইটার মধ্যে আসলে এই যে ইনিশিয়েটিং, মনিটরিং, এক্সিকিউটিং এটা পড়ে না, লেটেস্ট যেই ডেফিনেশনটা। সো এনিওয়ে, আপনি বুঝতে পারতেছেন যে কোন ফোকাস এরিয়াটাতে, লাইক শুরুর দিকে প্ল্যানিংয়ের দিকে তার ইম্প্যাক্টটা বেশি থাকবে, নাকি এক্সিকিউশন অ্যান্ড মনিটরিংয়ের দিকে সময় বেশি থাকবে। সো এটা আপনি নোট করবেন। এটা আপনি ইচ্ছা করলে ইভেন রিমুভও করে দিতে পারেন। আমি আমার প্রজেক্টগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এতটা ডিটেলসে যাই না। আচ্ছা, এরপরে আসতেছে কি স্টেক হোল্ডার ক্লাসিফিকেশন, মানে আপনি এই স্টেক হোল্ডার্সদেরকে বিভিন্ন ওয়েতে ক্লাসিফাই করতে পারেন, যে তাদের এক্সপেকটেশনস বা তাদেরকে কিভাবে ম্যানেজ করা লাগবে, এই বিষয়গুলো ইজিলি হ্যান্ডেল করার জন্য। এখানে কি কি ওয়েতে আপনি ক্লাসিফিকেশন করতে পারেন? এক্সটার্নাল নাকি ইন্টারনাল, মানে হচ্ছে তারা কি আপনার কোম্পানির বা প্রজেক্টের ইন্টারনাল নাকি আউটসাইডার। যেমন এখানে দেখেন এক্সটার্নাল আছে কি দুইটা, এই রোতে এবং এই রোতে। এখানে কি অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাংক কমপ্লায়েন্স অফিসার, অবশ্যই তারা আপনার অর্গানাইজেশনের বাইরের, সো তারা এক্সটার্নাল। এরপরে রো নাম্বার 7 ভেন্ডর, তারা কি, তারা হচ্ছে এক্সটার্নাল। তারপরে আসেন হচ্ছে পাওয়ার, যেখানে আপনার কতটুকু পাওয়ার হোল্ড করেন এই প্রজেক্টটাকে সাকসেসফুল বা ফেইলিওর করার ক্ষেত্রে, ওনার পাওয়ার কতটুকু। জেনারেল পাওয়ারটা ইম্পর্টেন্ট না, এই প্রজেক্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তার পাওয়ারটা কতটুকু সেইটা আপনি এখানে নোট করবেন। হাই, মিডিয়াম, লো ইত্যাদি আপনি দিতে পারেন। অনেক ক্ষেত্রে শুধুমাত্র হাই আর লো এই ধরনেরও দিতে পারেন, আপনার ইচ্ছা। এরপরে আসতেছে ইন্টারেস্ট, যে তিনি প্রজেক্টটা নিয়ে কতটা ইন্টারেস্টেড। অনেকেই আছেন যে তার পাওয়ার অনেক বেশি, বাট এই প্রজেক্ট নিয়ে হয়তো তার তেমন কোনো ইন্টারেস্ট নেই। সো এরকমও থাকতে পারে। অনেক ক্ষেত্রেই আমরা যেটা করে থাকি, প্রজেক্টের স্টেক হোল্ডার এঙ্গেজমেন্টের ক্ষেত্রে হাই পাওয়ার এবং হাই ইন্টারেস্ট তাদেরকে সবচাইতে সেন্সিবলি এবং সবচেয়ে ক্রিটিক্যালি তাদেরকে ম্যানেজ করতে হয়। সো আপনি সেভাবে ক্যাটাগরাইজ করতে পারেন। তারপরে কি আছে, ডাইরেকশন, তিনি কি সিনিয়র লেভেলের নাকি জুনিয়র নাকি আপনার সেম লেভেলের, এই ধরনের ইনফরমেশন আপনি এখানে ইনপুট দিতে পারেন। এবার চলেন আমরা কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করি, পিএমপি স্টাইলের প্রশ্ন সলভ করার চেষ্টা করি। এই স্টেক হোল্ডার্স রেজিস্টারের উপরেও অনেক প্রশ্ন আসে বিভিন্ন ওয়েতে। সো এই প্রশ্নগুলি আপনাদের সলভ করতে পারাটা জরুরি। প্রথম প্রশ্নটা কি, a project manager is executing a highway construction project. Okay. Midway through execution, মানে তাহলে কি এক্সিকিউশনের সময়ে এ লোকাল এনভায়রনমেন্ট অ্যাডভোকেসি গ্রুপ, তারা কারা, এই যে পরিবেশবাদীদের একটা গ্রুপ, প্রিভিয়াসলি আনওয়্যার অফ দ্য প্রজেক্ট, বিগিনস রেইজিং কনসার্নস অ্যাবাউট ড্রেনেজ ডিজাইন, মানে তারা প্রজেক্টের সম্পর্কে জানতো না, তারা রিসেন্টলি জানতে পারছে, তাদের এখন কনসার্ন দিয়েছে কি ড্রেনেজটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা নিয়ে তাদের উদ্বেগ আছে। দ্য গ্রুপ ওয়াজ নট পার্ট অফ দ্য অরিজিনাল স্টেক হোল্ডার লিস্ট, তারা অরিজিনালি কি স্টেক হোল্ডার রেজিস্টার বা স্টেক হোল্ডার লিস্টের অংশ ছিল না। হোয়াট শুড দ্য প্রজেক্ট ম্যানেজার ডু ফার্স্ট, তাহলে কি করছেন, নতুন আপনি স্টেক হোল্ডার পাইছেন, এইবার আপনার প্রথম কাজটা কি? অপশন এ কি, শিডিউল অ্যান এঙ্গেজমেন্ট সেশন উইথ দ্য অ্যাডভোকেসি গ্রুপ টু অ্যাড্রেস দেয়ার কনসার্নস। না, পিএমআই বলে প্রথমে আপনি দ্য মোমেন্ট আপনি একজন স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করবেন, সবার প্রথমে আপনার কাজ হচ্ছে আপনার এঙ্গেজ করা না, এর আগে হচ্ছে আপনার তাদেরকে রেজিস্টারে আপনি ইনক্লুড করবেন, তারপরে তাদেরকে নিয়ে অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে আপনার এঙ্গেজমেন্টের ফেস আসবে। সো এটা আউট। 2 নম্বর হচ্ছে কি, অ্যাড দ্য গ্রুপ to the stakeholder register with identification, assessment, classification details. So এইটাই অ্যাকচুয়ালি প্রজেক্ট ম্যানেজারের ফার্স্ট জব।
তো চলেন দেখি আর কি কি অপশন আছে। Update the communication management plan to include this new stakeholder. Again, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট করার দরকার হবে, যেহেতু নিউ স্টেক হোল্ডার আসছে, তাদের সাথে কীভাবে আমরা কমিউনিকেট করব এইটা আমাদেরকে ডিফাইন করতে হবে। বাট দ্যাটস নট দ্য ফার্স্ট স্টেপ। প্রথমে আপনি তাদেরকে তাদের ডিটেইলটা আগে ইনক্লুড করেন, তারা হারায় যাওয়ার আগে তাদেরকে ডিটেইলটা প্রথমে ইনক্লুড করেন, তারপরে অ্যানালাইসিস, তারপরে কমিউনিকেশন, এঙ্গেজমেন্ট ইত্যাদি আসবে। সো এইটাও আউট। সো দেখেন এখানে কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল করবেন যে প্রশ্নে কিন্তু বলছে যে কোনটা ফার্স্টে করবে এই ঘটনাটা ঘটার পরে, যে এই যে পরিবেশবাদীদের এই গ্রুপটা এসে যখন কনসার্ন জানাইছে। আচ্ছা, এরপরে 4 নাম্বার কি, এসক্যালেট টু দ্য স্পন্সর সিন্স দ্য স্টেক হোল্ডার মিসড ডিউরিং দ্য প্ল্যানিং। না, এটা এখনই এসক্যালেট করার মতো কোনো সময় আসে না। প্রথমে আপনি স্টেক হোল্ডার রেজিস্টারে নিয়ে আসেন তাদেরকে, তারপরে তাদেরকে আপনি অ্যানালাইসিস করেন, এরপর প্রয়োজন যদি হয় আপনি এসকালেট করতে পারেন। বাট ইমিডিয়েটলি এসকালেট করাটা দ্যাটস প্রিম্যাচিওর, এইটা পিএমআই কখনোই সাপোর্ট করে না। সো এটাও আউট। রাইট অ্যান্সার হচ্ছে বি। একটা জিনিস মনে রাখবেন, প্রজেক্টের যে কোনো পর্যায়ে গিয়ে, এমনকি শেষের দিকে গিয়েও যদি আপনি একজন স্টেক হোল্ডার বা কোনো স্টেক হোল্ডার গ্রুপকে আইডেন্টিফাই করেন, আপনার প্রথম কাজ হচ্ছে তাকে স্টেক হোল্ডার রেজিস্টারে ইনক্লুড করা, তাকে অ্যাড করা বা তাদেরকে অ্যাড করা। ওকে, লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। বলতেছে ডিউরিং অ্যান এসএমই ডিজিটাল অনবোর্ডিং প্রজেক্ট, ব্যাংকস ব্রাঞ্চ অপারেশনস হেড অ্যান্ড দ্য কমপ্লায়েন্স হেড ডিসঅ্যাগ্রি। দেখেন এটা কিন্তু ইম্পর্টেন্ট, ডিসঅ্যাগ্রি কি হচ্ছে যে ব্রাঞ্চ অপারেশন হেড আর কমপ্লায়েন্স হেড এই দুজন ডিসঅ্যাগ্রি করতেছে। কিসের উপর ডিসঅ্যাগ্রি করতেছে? হোয়াট দ্য প্রজেক্টস কোর অবজেক্টিভ অ্যাকচুয়ালি ইজ। তারা অ্যাগ্রি করতে পারতেছে না যে অ্যাকচুয়ালি প্রজেক্ট কি অ্যাচিভ করতে চায়। একজন বলতেছে যে এইটা যতটা দ্রুত সম্ভব আমরা অনবোর্ড করতে চাই, মোস্ট প্রবাবলি আপনার অপারেশনস হেড, যেহেতু এটা তার অপারেশনসটা ফাস্টার করবে। দি আদার অ্যাবাউট রিস্ক রিডাকশন, আরেকজন বলতেছে কি রিস্ক রিডাকশন করাটা হচ্ছে আমাদের প্রজেক্টের মেইন গোল, পারহ্যাপস কমপ্লায়েন্স হেড বলতেছেন। দ্য টিম ইজ কনফিউজড অ্যাবাউট হোয়াট ইজ ইন দ্য স্কোপ। এইবার আপনি কি বলবেন? প্রজেক্ট টিম, কমপ্লায়েন্স হেড আর অপারেশনস হেড ডিসঅ্যাগ্রি করতেছে, প্রজেক্ট টিম বুঝতেছে না যে আসলে তাহলে কোনটা, কার কথা আমরা শুনবো। এবার প্রশ্ন হচ্ছে যে এই সমাধানটা আমরা কোথায় পাবো? হুইচ ডকুমেন্ট শুড দ্য প্রজেক্ট ম্যানেজার রিভিউ ফার্স্ট? আচ্ছা, প্রথম কি বলতেছে? স্টেক হোল্ডার রেজিস্টার। স্টেক হোল্ডার রেজিস্টারে কি প্রজেক্টের স্কোপ থাকে? আমরা একটু আগে কি সেটা বলছি? না, স্টেক হোল্ডার রেজিস্টারে প্রজেক্টের স্কোপ থাকে না। এইখানে আপনার থাকে স্টেক হোল্ডারদের ব্যাপারে বিস্তারিত, তাদের নাম, তাদের কন্ট্যাক্ট ডিটেইলস, তাদের আইডেন্টিফিকেশন, তাদের ব্যাপারে অ্যাসেসমেন্ট, তাদের ব্যাপারে ক্যাটাগরাইজেশন ইনফরমেশন, এইগুলো থাকে। সো এইটা আউট, ইটস নট স্টেক হোল্ডার রেজিস্টার। 2 নম্বর কি? কমিউনিকেশনস ম্যানেজমেন্ট প্ল্যান। না, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে কি থাকে যে আপনি বিভিন্ন স্টেক হোল্ডার্সদের সাথে কিভাবে যোগাযোগ করবেন, কোন মাধ্যমে যোগাযোগ করবেন, তাদেরকে ইমেইল দিবেন নাকি তাদেরকে মিটিংয়ে নিয়ে আসবেন, কতটা ফ্রিকোয়েন্সি হবে, উইকলি, ডেইলি, মান্থলি, কিভাবে, ইত্যাদি। সো এইটাও প্রজেক্টের স্কোপ ইনক্লুড করে না, প্রজেক্টের স্কোপের গোল্ডেন সোর্স না। 3 নম্বর হচ্ছে কি? প্রজেক্ট চার্টার। ইয়েস, দ্যাট ইজ দ্য থিং। প্রজেক্ট চার্টার কখন তৈরি হয় মনে আছে তো? প্রজেক্ট চার্টার হচ্ছে একটা প্রজেক্টের একদম শুরুতে প্রজেক্ট চার্টারটা তৈরি করা হয় একদম ফান্ডামেন্টাল কিছু ইনফরমেশন নিয়ে, লাইক প্রজেক্টের স্কোপ কি, এখানে কি কি রিস্ক অ্যাসাম্পশনস আছে, এবং ইম্পর্টেন্টলি এখানে প্রজেক্ট ম্যানেজারকে অথরিটি দেওয়া হয় যে আপনি এই প্রজেক্টটা ম্যানেজ করবেন। সো বেসিক কিছু ইনফরমেশন দিয়ে খুবই ছোট্ট একটা ডকুমেন্ট দেওয়া থাকে, যেটা আপনার প্রজেক্ট স্কোপের জন্য গোল্ডেন সোর্স হিসেবে ইউজ হয়, বা সবচেয়ে কোর ডকুমেন্ট হচ্ছে প্রজেক্ট চার্টার। সো আপনি এইখানে ব্যাক করবেন। এরপরে 4 নম্বরটা অপশন ডি কি? স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট প্ল্যান। না, স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট প্ল্যানে এগেইন থাকে হইতেছে আপনি কোন স্টেক হোল্ডারের সাথে কিভাবে এঙ্গেজ হবেন, কিভাবে তাদেরকে প্রজেক্টে এঙ্গেজ করবেন। সো এইটাও আউট। এবার চলেন পরের প্রশ্নে যাই। আ নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট হ্যাজ বিন রানিং ফর 4 months। বেশ কয়েক মাস যাবত তার মানে চলতেছে। দ্য প্রজেক্ট ম্যানেজার নোটিসেস দ্যাট এ কোয়ালিটি অ্যাসিওরেন্স ম্যানেজার, কোয়ালিটি অ্যাসিওরেন্স ম্যানেজার
originally categorized as low influence, has recently started attending every design review and strongly shaping acceptance criteria. প্রবলেমটা বুঝতে পারছেন যে আগে একজনকে আপনি লো ইনফ্লুয়েন্স স্টেক হোল্ডার হিসেবে ক্যাটাগরাইজ করছিলেন, কিন্তু এখন এসে দেখতেছেন যে তিনি খুবই ক্লোজলি এঙ্গেজড হইতেছে এবং তিনি প্রজেক্টের আউটকামকে বা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াকে ইম্প্যাক্ট করতেছেন। তাইলে প্রজেক্ট ম্যানেজারের প্রথম কাজটা কি হবে? হোয়াট শুড দ্য প্রজেক্ট ম্যানেজার ডু ফার্স্ট? এগেইন প্রথম কাজ, এ এসকেলেট দ্য সিচুয়েশন টু দ্য স্পন্সর ফর ভিজিবিলিটি। এটা কি এসকেলেট করার মতো কোনো সিচুয়েশন হয়েছে? নট রিয়েলি। আপনি আপনার প্রজেক্ট লেভেলে আগে বেসিক যে কাজগুলো সেগুলো আগে করবেন, আপনার বেসিক যে স্টেপসগুলো সেগুলো আগে আপনি কমপ্লিট করবেন। তারপরে গিয়ে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা এসকেলেট করার মতো কোনো সিচুয়েশন আসছে, তখন আপনি এসকেলেট করবেন। এসকেলেশন ইজ নেভার এ ফার্স্ট স্টেপ। সো আউট। অ্যাড দ্য ম্যানেজার টু দ্য ইস্যু লগ ফর মনিটরিং। না, তিনি তো কোনো ইস্যু এখনো তৈরি করেন নাই, আপনি তাকে ইস্যু লগের মধ্যে ঢুকাবেন না। সো এইটাও এখনই আসার কোনো প্রশ্ন তৈরি হয় নাই বা কোনো সিচুয়েশন হয় নাই। 3 নম্বরে গিয়ে আসতেছে কি, রিঅ্যাসেস অ্যান্ড আপডেট দ্য ম্যানেজার্স ক্লাসিফিকেশন। কোন ম্যানেজার? এই যে কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার। ক্লাসিফিকেশন ইন দ্য স্টেক হোল্ডার রেজিস্টার। ইয়েস, দ্যাটস দ্য ফার্স্ট থিং। তিনি যখনই তার ইনফ্লুয়েন্সটা চেঞ্জ করছেন, আগে কি ছিল? তিনি লো ইনফ্লুয়েন্স ছিলেন, এখন তিনি ইনফ্লুয়েন্স বেশি করতেছেন। সো আপনার প্রথম কাজ হচ্ছে আপনি স্টেক হোল্ডার রেজিস্টারে এটা আপডেট করবেন। হ্যাঁ, লো ইনফ্লুয়েন্স থেকে মিডিয়াম অথবা হাই ইনফ্লুয়েন্সে আপনি এটা ইনক্লুড করবেন এবং তার ব্যাপারে রিঅ্যাসেসমেন্ট আপনি স্টেক হোল্ডারে লিখবেন। আচ্ছা, সো নাম্বার ডি কি? লিমিট দ্য ম্যানেজার্স ইনভলভমেন্ট টু অ্যাভয়েড স্কোপ ডিসরাপশন। না, এইটাও অ্যান্সার হবে না। কেন? কারণ আপনি প্রজেক্টে হাইলি ইনফ্লুয়েন্সিয়াল বা ইনফ্লুয়েন্স বেশি করতেছেন, যার ইনফ্লুয়েন্স গ্রো হচ্ছে, এরকম একজন মানুষের কে যদি আপনি রেস্ট্রিক্ট করেন, তাহলে ফলাফল যেটা হবে সেটা হচ্ছে যে এখানে ট্রাস্ট ড্যামেজ হয়ে যাবে এবং আপনার রেজিস্ট্যান্স তৈরি হবে প্রজেক্টের মধ্যে। সো আপনি এটা করবেন না, এটা কখনোই আপনার ইনিশিয়াল এবং বেস্ট স্টেপ হবে না। আপনি তার ইনভলভমেন্টটা কিভাবে রাখবেন, কতটুকু রাখবেন, সেটা ডিপেন্ড করবে আপনার স্টেপ বাই স্টেপ প্রসেসের উপরে। কি সেটা? প্রথমে আপনি আগে তাকে স্টেক হোল্ডার রেজিস্টারে আপডেট করবেন, তারপরে তার ব্যাপারে অ্যাসেস করবেন, তারপরে আপনি ডিসিশন নেবেন যে তার সাথে কিভাবে এঙ্গেজড হয়ে যাবে, তাকে কতটুকু এঙ্গেজ এই প্রজেক্টে করতে হবে। সো আশা করি স্টেক হোল্ডার রেজিস্টার সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে।